রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের ফলাফল আমার কাছে পৌঁছেছে। আমি এখন তা জানিয়ে দিচ্ছি। মোট ভোটার 349 জন। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা 349টি। ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 343টি। 343 ইউজড হয়েছে ব্যালট পেপার। অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি। বৈধ ব্যালট পেপারের সংখ্যা 343, মানে 343, অল আর ভ্যালিড। চারটা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি আছে, এটা আমাদের বিধিতে কভার করে 91 সালের বিধি 10 নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি এটা। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। রাখেন তো, আমি তো এখানে আছি, আপনাদের অ্যাডভান্স করছি। বলে দেন স্যার। আমি পরে সময় নিয়ে দেবো নাকি? আমি পরে বলে যাবো নাকি না? এটা এই মুহূর্তে কেউ শুনবো না। স্যার আপনি ধন্যবাদ দিয়ে শেষ করেন, এটা চলতে থাকে স্যার। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভোট গ্রহণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার সংগঠিত হওয়ার চেষ্টাকে বিএনপি জামায়াত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অনুমান নির্ভর বলেছেন এবং জানিয়েছেন সরকার এই রিপোর্ট আমলে নিচ্ছে না। একেবারে সেই 2001 থেকে 2006 সালের সময়টার কথা মনে করিয়ে দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তখনও বাংলা ভাইকে নিয়ে সংবাদ প্রকাশের পর বলা হয়েছিল এসব মিডিয়ার সৃষ্টি। তারপর 2005 সালের 17 আগস্ট মাত্র আধা ঘন্টার মধ্যে দেশের 63টি জেলার প্রায় 300 জায়গায় প্রায় 500 বোমার বিস্ফোরণ ঘটিয়ে জেএমবি জানিয়ে দিয়েছিল মিডিয়া যাকে দেখেছিল রাষ্ট্র তাকে দেখতে পায়নি বা দেখতে চায়নি। তখন বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে জঙ্গিবাদকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল দেশি বিদেশি বহু জায়গা থেকে। সরাসরি বলা যাবে না যে বিএনপি এবং জামায়াত মিলে প্রতিটি জঙ্গি সংগঠন পরিচালনা করেছে, কারণ এমন ব্ল্যাঙ্কেট ক্লেইম প্রমাণ করার মতো একক বিচারিক সিদ্ধান্ত নেই। কিন্তু এটুকু ইতিহাসে নথিবদ্ধ যে জেএমবি এবং জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের মতো সংগঠনগুলো কয়েক বছর ধরে বেড়ে উঠেছিল, বাংলা ভাই উত্তরাঞ্চলে প্রকাশ্যে তৎপরতা চালিয়েছিল এবং সরকার শেষ পর্যন্ত 2005 সালের ফেব্রুয়ারিতে জেএমজেবি হরকাতুল জিহাদকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল। তার 6 মাসের মাথাতেই 17 আগস্টের দেশব্যাপী বোমা হামলা হয়। আর আজ ইতিহাস কি অদ্ভুতভাবে ফিরে এসেছে, চলুন দেখা যাক। স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকেরা জাতিসংঘের আল কায়েদা রিপোর্টটি নিয়ে প্রশ্ন করলেন। তিনি প্রথমেই বললেন আমি শুনেছি তবে পড়িনি। তারপর যে রিপোর্ট তিনি পড়েননি সেটিকেই বললেন অনুমান নির্ভর। আরো বললেন আমরা এগুলো আমলে নিচ্ছি না এবং এর ভিত্তিতে সরকার কোনো পদক্ষেপও নিচ্ছে না। তালি দিয়ে নিলাম। এখানেই আমার প্রশ্ন, জাতিসংঘের রিপোর্ট যদি অনুমান নির্ভর বলেই বাতিল করে দেওয়া যায়, তাহলে 2024 সালের জুলাই আগস্টে সর্বোচ্চ 1400 মানুষ নিহত হতে পারে বলে জাতিসংঘ মানবাধিকার দপ্তর যে হিসাব দিয়েছিল সেটা কেউ কি সালাউদ্দিন অনুমান নির্ভর মনে করছেন? শব্দের খেলাটা একটু দেখুন। OHCHR 2005 সালের ফেব্রুয়ারির রিপোর্টে বলেনি যে তারা 1400 মৃত মানুষের পরিচয় একে একে যাচাই করে 1400টি নাম পেয়েছে। তাদের নিজেদের ভাষাতেই সংখ্যাটি ছিল একটি এস্টিমেট, বিভিন্ন ক্রেডিবল সোর্স। তারা ক্রেডিবল সোর্স বলছে যে সোর্সগুলো তারা এখন উন্মুক্ত করবে না। সেই ক্রেডিবল সোর্সে পাওয়া মৃত্যুর তথ্যের ভিত্তিতে 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে as many as 1400 people may have been killed, অর্থাৎ বাংলায় বললে সর্বোচ্চ প্রায় 1400 মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এই পার্থক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ বলেছিল মে হ্যাভ বিন কিল্ড। আজকের নিরাপত্তা পরিষদের মনিটরিং টিম বলছে AQIS বা আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বাংলাদেশকে এক্সপ্লয়েট করে সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে সাম কনসার্ন রয়েছে। মূল রিপোর্টে 101 নম্বর অনুচ্ছেদে এই ভাষাই আছে। একই অনুচ্ছেদে বলা হয়েছে AQIS বড় ইউনিটের বদলে ছোট বিচ্ছিন্ন ও ডিসেন্ট্রালাইজ সেল, লজিস্টিক্স এবং ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক তৈরি করেছে। তাহলে একটি জায়গায় মে হ্যাভ বিন আন্তর্জাতিক সত্য আর অন্য জায়গায় সাম কনসার্ন অনুমান, এই দ্বৈত মানদণ্ড আসলে সমস্যাদায়ক। আরো মজার ব্যাপার হচ্ছে 1400 সংখ্যাটি নিয়েই এখন প্রকাশ্য বিতর্ক তৈরি হয়েছে। শেখ হাসিনার আইনজীবীরা জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্কের কাছে আনুষ্ঠানিকভাবে সংখ্যাটি চ্যালেঞ্জ করেছেন। তাদের যুক্তি, অন্তর্বর্তী সরকারের 2025 সালের জানুয়ারির গেজেটেই নিহতের সংখ্যা 834 আর আন্দোলনকারীদের নিজস্ব হিসাবও এর চেয়ে কম ছিল। এই আপত্তি সত্য প্রমাণিত হয়েছে, আমি তা বলছি না, কিন্তু 1400 যে একটি ডেফিনিটিভ নাম ঠিকানা সহ ভেরিফাইড বডি কাউন্ট নয়, সেটি জাতিসংঘের নিজের ভাষা থেকেই তো পরিষ্কার। তাহলে তো প্রশ্নটা আরো বড় হয়ে যায়, এই 1400 সংখ্যাটিকে রাজনৈতিকভাবে কিভাবে ব্যবহার করা হয়েছে এতদিন বলুন তো? যার ভিত্তিতে একজনকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে, ও একজনকে কেন বলছি, বেশ কয়েকজনকেই। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ন্যারেটিভ তৈরিতে এই সংখ্যা বারবার
ব্যবহার করা হবে ভবিষ্যতে। পরবর্তী বিচার প্রক্রিয়াতেও জাতিসংঘের অনুসন্ধানকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থন হিসেবে দেখানো হয়েছে। অথচ আজ যখন একই জাতিসংঘ, এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সংশ্লিষ্ট মনিটরিং টিম বাংলাদেশে AQIS এর সম্ভাব্য বিস্তার নিয়ে সতর্ক করছে, তখন সরকার বলছে না, এটা তো অনুমান। দারুণ, দারুণ, খুবই দারুণ। রিপোর্ট আপনার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গেলে জাতিসংঘ নিরপেক্ষ। রিপোর্ট আপনার সরকারের নিরাপত্তা ব্যর্থতার দিকে আঙ্গুল তুললে জাতিসংঘ অনুমান করছে। একই জাতিসংঘ, কিন্তু সত্যের দুই দাম। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো সালাউদ্দিন আহমদ আজ প্রথমবার জঙ্গিবাদকে ছোট করে দেখছেন না। এপ্রিল মাসেও তিনি বলেছিলেন যে বাংলাদেশে এখন আর জঙ্গিবাদটা নেই, সব ছিল আওয়ামী লীগের নাটক, এবং মিলিটেন্সি শব্দটি আগের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে তিনি দাবি করেছিলেন। অথচ একই দিনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছিলেন ঠিক উল্টো কথা। জঙ্গিবাদ বাংলাদেশে ছিল, এখনো আছে, এবং অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের প্রবণতার মানুষ আরো সংগঠিত হয়ে প্রকাশ্যে আসার লক্ষণ দেখা গেছে। এখন আমি জানতে চাইছি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক নাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা সঠিক? কারণ জঙ্গিবাদ কোনো দার্শনিক বিতর্ক নয় যে দুই মত দিলেন, চা খেলেন এবং বাড়ি গেলেন। ভুল হলে মানুষ মরবে। চারদিকে বোমা বিস্ফোরণ হচ্ছে, নানা ধরনের বোমা পাওয়া যাচ্ছে। এই ভিডিও যখন রেকর্ড করছি তখন এলিফ্যান্ট রোডে অসংখ্য ককটেল নাকি পাওয়া যাচ্ছে। 2005 সালের 17ই আগস্ট তাই হয়েছিল। জেএমবি 1998 সাল থেকে নেটওয়ার্ক তৈরি করেছিল। 2001-2 সালে সদস্য গ্রেপ্তার হচ্ছিল। মাজার, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এনজিও এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে তাদের প্রচারণা এবং সহিংসতার খবর চারদিকে ছড়াচ্ছিল। তারপরও রাষ্ট্র যখন পুরো বিপদটাকে বুঝলো, ততদিনে 63 জেলায় একই দিনে বোমা বসানোর বা বোমা হামলার সাংগঠনিক শক্তি তৈরি হয়ে গেছে তাদের। সালাউদ্দিন সাহেব ঠিক একই ভুল আজও করছেন। তারেক রহমানের সরকার আজও একই ভুল করে যাচ্ছে। জাতিসংঘের 38তম মনিটরিং টিম রিপোর্ট কোনো ফেসবুক স্ট্যাটাস নয়, এটি সিকিউরিটি কাউন্সিল ডকুমেন্ট S/2026/651, একটা নাম্বারও আছে। রিপোর্টটি কনসেনসাসে মনিটরিং টিমে গ্রহণ করেছে এবং প্রতিবেদনের জন্য 9 জুন 2026 পর্যন্ত পাওয়া তথ্য বিবেচনা করা হয়েছে। সেখানে শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী হুমকি বেড়েছে বলা হয়েছে। AQIS সম্পর্কে বলা হয়েছে, সংগঠনটি ফ্র্যাগমেন্টেড অবস্থান থেকে রিজিওনাল টেররিস্ট ইউনিটিতে রূপ নিয়েছে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্টটি না পড়েই কিভাবে সিদ্ধান্ত নিলেন এটি আমলে নেওয়া যাবে না বা নেওয়া হবে না? রাষ্ট্রের নিরাপত্তা কি আমি শুনেছি দিয়ে চালানো যায়? এবার একটু ড্রোনের প্রসঙ্গে আসি। আমি বলছি না যে আগামীকাল সকালেই বাংলাদেশের আকাশে মার্কিন ড্রোন চলে আসবে, এমন কোনো তথ্য আমার হাতে নেই। জাতিসংঘের কোনো প্রতিবেদনে একটি দেশের নাম এলেই মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ড্রোন হামলা চালায়, এমন স্বয়ংক্রিয় আন্তর্জাতিক নিয়মও নেই। কিন্তু এরকম ঘটনা তো ঘটেছে। ইতিহাস আমাদের অন্য একটি জিনিসও শিখিয়েছে। যেসব রাষ্ট্রের ভেতর আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক নিরাপদ আশ্রয় তৈরি করেছিল এবং সংশ্লিষ্ট রাষ্ট্র সেটি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল বা অস্বীকার করেছিল, সেখানে এক সময় বাইরের শক্তি নিজস্ব কাউন্টার টেরোরিজম ডক্ট্রিন প্রয়োগ করেছে। পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে বছরের পর বছর CIA ড্রোন স্ট্রাইক করেছে। শুধু 2013 সালেই পাকিস্তান আফগানিস্তান অঞ্চলে আল কায়দা এবং তালেবানদেরকে লক্ষ্য করে 14টি মার্কিন ড্রোন হামলায় 83 জন নিহত হওয়ার খবর রয়েছে। বেসামরিক মানুষও হতাহত হয়েছেন। সিরিয়াতে 2021 সালে মার্কিন ড্রোন হামলায় আল কায়দার জ্যেষ্ঠ নেতা আব্দুল হামিদ আল মাতার নিহত হয়েছিলেন। তাহলে বাংলাদেশের জন্য কি এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কিছুই নেই? আছে বই কি। ড্রোন আসছে বলে আতঙ্ক ছড়াচ্ছি না আমি, বরং এমন পরিস্থিতি তৈরি হতে না দেওয়া যেখানে অন্য কোনো রাষ্ট্র বলতে পারে বাংলাদেশের ভূখণ্ড থেকে তাদের নাগরিক, দূতাবাস বা মিত্রদের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার পরিকল্পনা হচ্ছে, অথচ বাংলাদেশ সরকার কিছুই করছে না। এটাই সোভারেনিটির প্রশ্ন, এটাই সার্বভৌমত্বের প্রশ্ন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্র যদি নিজে কাজ না করে, একসময় অন্যরা আপনার হয়ে কাজ করার অজুহাত খুঁজে নেয়, তখন জাতীয় সার্বভৌমত্বের বক্তৃতা দিয়ে কোনো লাভ থাকবে না। তখন আপনি বসে বসে আঙুল চুষবেন আর নিহত হবে বাংলাদেশের সাধারণ মানুষ।
সবচেয়ে বিস্ময়কর হলো সরকারকে এখনই কোনো জঙ্গিকে ধরে গুলি করতে বলা হয়নি, জাতিসংঘের রিপোর্টকে চূড়ান্ত সত্য হিসাবেও মেনে নিতে বলা হয়নি। তাদের শুধু বলা হচ্ছে সতর্ক হন, তদন্ত করুন, AQIS কার সঙ্গে যোগাযোগ করছে সেটা দেখুন, পুরনো আনসার আল ইসলাম, জেএমবি বা অন্য নেটওয়ার্কের সঙ্গে নতুন যোগাযোগ হচ্ছে কিনা সেটা খুঁজে বার করুন, অনলাইন রেডিক্যালাইজেশন পরীক্ষা করুন, মানুষ কতটা ধর্মীয়ভাবে উগ্র হয়ে উঠছে সেটা লক্ষ্য করুন, বোমা, বিস্ফোরক, সেল এবং অর্থায়নের সূত্রটা খুঁজুন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? কোনো পদক্ষেপই আমরা নিব না। এই কথাটি আসলে কতটা ভয়ের, এটা যারা 2001 সালের ইতিহাস জানেন তারা বুঝবেন। কারণ 2004 সালে বাংলা ভাইকে না দেখার ফল বাংলাদেশে 2005 সাল দেখেছে। 2026 সালে AQIS কে না দেখার ফল বাংলাদেশ কবে দেখবে? খুব বেশি দিন অপেক্ষা করতে হবে বলে আমার তো মনে হয় না। আর সবশেষে সালাউদ্দিন আহমদের কাছে খুবই সহজ একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করি আজকে। সালাউদ্দিন সাহেব, আপনি যদি বলেন জাতিসংঘের AQIS রিপোর্ট অনুমান নির্ভর, তাহলে একই নৈতিক এবং প্রমাণগত মানদণ্ডে বলুন যে OHCHR এর as many as 1400 may have been killed, এই যে কথাটি, এই সংখ্যাটিও একটি এস্টিমেট, চূড়ান্ত শনাক্তকৃত মৃতের তালিকা নয়। সেটাও তাহলে এখন স্বাধীনভাবে যাচাই করতে দিন। বলুন আমরা এটাও মানি না, নাম প্রকাশ করুন, মৃত্যুর স্থান প্রকাশ করুন, কার হাতে নিহত হয়েছে সেটা তদন্ত করুন, তারপর সংখ্যা নিয়ে কথা বলেন। তা না হলে মানুষ খুব স্বাভাবিকভাবে বলবে যে জাতিসংঘের রিপোর্ট সত্য না মিথ্যা সেটি তথ্য দিয়ে ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে রিপোর্টটি কার রাজনীতি কাজে লাগছে তার উপর। শেখ হাসিনার বিরুদ্ধে গেলে জাতিসংঘের অনুমান ও দলিল, তারেক রহমান সরকারের বিরুদ্ধে গেলে জাতিসংঘের সতর্কতা ও অনুমান। এভাবে রাষ্ট্র চলে না। আর জঙ্গিবাদ নির্মূল তো একেবারেই পারবেন না। জঙ্গিবাদ হয় আপনাকে খাবে, নাহলে আপনি তাদেরকে খাবেন। দুটো একসঙ্গে আপনি চালাতে পারবেন না। ইতিহাস অন্তত একবার বাংলাদেশকে শিখিয়েছে, রাষ্ট্র যখন বলে জঙ্গি নেই, ঠিক তখনই জঙ্গিরা সবচেয়ে বেশি নিশ্চিন্তে বোমা বানায়, বোমা ফাটায়, হোলি আর্টিজান ঘটায়, 21শে আগস্ট ঘটায়। ভালো থাকবেন।